সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই দেশবাসী ভালো আছি। বিবেকের তাড়নায় দু একটা কথা না বললেই নয়। ঠিক এই দৃষ্টিভঙ্গিতে দু একটা কথা বলতে চাই। প্রায় 3 মাস যাবৎ বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনাধীনে পরিচালিত হচ্ছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে আমার এই কথাগুলোকে কেউ নেগেটিভলি কোনো চিন্তাভাবনা না করে পজিটিভলি একটু চিন্তাভাবনা করবেন ইনশাল্লাহ। সরকার এবং শাসন ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, অবস্থা দৃষ্টি অবশ্য মনে হচ্ছে যে আমরা এক উদ্ভট দেশের, উদ্ভট সরকারের, উদ্ভট শাসনের দ্বারা আমরা উদ্ভট জনগণ পরিচালিত বা শাসিত। আর উদ্ভট সরকার এই জন্য বললাম, সরকার যদি উদ্ভট হয়ে যায়, সরকারের পরামর্শক যদি উদ্ভট হয়ে যায়, তাহলে অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, শাসন ব্যবস্থা বলি আর জনগণ বলি আর গৃহীত রাষ্ট্রের যে কোনো গৃহীত পদক্ষেপগুলো বলি না কেন, সবগুলো উদ্ভটই হয়ে যায়। গত পরশুদিন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাহেব উপদেষ্টা হিসেবে বঙ্গভবনে শপথ নিল। ইতিপূর্বেই সব উপদেষ্টারাই ওই বঙ্গভবনেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। এই রাষ্ট্রপতি সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত, আর এই রাষ্ট্রপতির কাছেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিচ্ছে। আবার বাইরে গিয়ে বলছে যে সংবিধান বলতে কিছু নেই, এই সংবিধান অচল, যেহেতু একটা বিপ্লবী সরকার গঠন হয়েছে সেহেতু সংবিধান যায় আসে না। তাহলে এরা কোথাও বলছে এটা সংবিধানে আছে, এটা করতে হবে, কোথাও বলছে এই সংবিধান অচল, এবং সরকার প্রত্যেকটা সেক্টর তো আইন দ্বারা চলছে না। একটা মব জাস্টিস কালচার শুরু হয়ে গেছে, লাঠিয়ালি কালচার শুরু হয়ে গেছে। সব কিছুই মিলে মনে হচ্ছে যে দেশটা সত্যিকার অর্থে একটা উদ্ভট দেশে পরিণত হয়ে গেছে, যেখানে সংবিধানকে মূল্য দেওয়া হয় না, আইনকে মূল্য দেওয়া হয় না, এবং যেখানে রাষ্ট্রের সেবায় নিয়োজিত সকল রাষ্ট্রের সেক্টর এবং জনগণের জানমালের নিরাপত্তা বাহিনী নীরব হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, এবং কিছু বেআইনি জনতার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। সেটা তো রাষ্ট্র হিসাবে বর্বর, অসভ্য, এবং রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে সেটা একটা ব্যর্থ রাষ্ট্র।
যাই হোক, উদ্ভট এই জন্য বলছি আরও যে মাহফুজ আলম 5 তারিখে যে গণঅভ্যুত্থান হয়েছে এটার মাস্টার মাইন্ড নাকি মাহফুজ আলম বলেই ডোমেস্টিক্যালি এবং গ্লোবালি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিচয়টা করে দিয়েছেন এবং স্বীকৃতি দিয়েছেন। আর এই ধরনের খুব হিংসাত্মক, যাদের অনুভূতির লেভেলটা অত্যন্ত ক্ষুদ্র, অনুভূতির লেভেল এবং পরিসরটা অত্যন্ত ক্ষুদ্র, কেবল প্রতিহিংসা পরায়ণ, হিংসাত্মক, তারা যদি একটা রাষ্ট্রের সরকারের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে সে রাষ্ট্র তো ব্যর্থ হবেই এবং সে রাষ্ট্রের বসবাস করার জনগণ তো বর্বর এবং অসভ্য হয়ে যাবে। না হলে কি করে কিছু সংখ্যক লোক এই যে 5 তারিখের যে সরকার পতনের ঘটনাটাকে গণ অভ্যুত্থান বলছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি শেখ হাসিনা সরকারের পতন হয়ে যায়, তাহলে গত 10ই নভেম্বর শেখ হাসিনা এক টেলিফোনে নূর হোসেন দিবসটাকে পালন করার জন্য তার দলীয় কর্মীদের একটা পরামর্শ দিল অথবা নির্দেশ দিল। ঠিক এই টেলিফোনের একটা ভয়ে সরকারের যে হাঁটু কাঁপানি শুরু হয়ে গেছে তা বিশ্ববাসী দেখল। 10 তারিখ আওয়ামী লীগের তো আওয়ামী লীগের নেতৃত্ব স্থানীয় তো কেউ নেই, সব আত্মগোপনে অথবা পালাইছে, শুধু কর্মীরা আছে, সমর্থকরা আছে। অর্থাৎ তাদের কোথাও সেন্ট্রাল অথবা রিজনাল অথবা লোকাল তাদের কোনো অভিভাবক নেই। এদের উপর যদি একটা নির্দেশ আসে, তাতেই যদি সরকার আগের দিন থেকেই পুলিশ, বিডিআর, আর্মি, জনগণ সবকে এবং ওই নূর হোসেন চত্বর যদি দখল করতে হয়, তাহলে এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারেন? তাদের ভাষায় আওয়ামী লীগের তো কোনো জনগণই নেই, টোটাল জনগণ তো এই অভ্যুত্থানকারী হয়ে গেছে কিংবা অভ্যুত্থানকারীদের পক্ষে চলে গেছে। তাহলে তারা স্বয়ং নেতারা এসেও যদি ডাক দেয়, তাহলে তো লোক পাওয়ার কথা নয়। তাহলে এদের ভয় এত কেন? এটাতেই কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ এখনো সর্ববৃহৎ দল, তাদের স্বীকার করা হচ্ছে। এখন আওয়ামী লীগের সবচেয়ে যত রাজনৈতিক দল আছে, সবচেয়ে এখন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এখনো তাদের চাইতে বেশি। তাহলে এত ভয় কেন এদের? কি করে টেলিভিশনে বলছে, মিটিংয়ে বলছে, মুখ দিয়ে ফেনা তুলতেছে আওয়ামী লীগের কোনো লোক নাই, আওয়ামী লীগের কোনো লোক নাই, এটা পতিত সরকার, স্বৈরাচারী সরকার, এ সরকার জনসমর্থনহীন সরকার। তাহলে একটা সে বাইরে পালিয়ে থাকা একটা দলীয় নেত্রীর টেলিফোনকে করে সরকারের হাঁটু কাঁপানি ধরে গেল কেন?
শুধু তাই না, তাহলে আওয়ামী লীগ এরা গণঅভ্যুত্থান যেটা বলছে, এটা অবস্থা দৃষ্টি অথবা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়নে এটা গণঅভ্যুত্থান নয়, এটা অবশ্যই একটা আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে আওয়ামী লীগ সরকার। তার স্বৈরাচারী আচরণ যেগুলো হয়েছে, এটা বিষয়ে কথা বলছি না, এটা জনগণই তার জবাবটা হয়তো নির্বাচনে দিয়ে দেবে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আর এই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, রাষ্ট্রের কল্যাণে তারা নিবেদিত, রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে তারা কাজ করবে, যদি তাই হয় তাহলে এরা হিংসাত্মক কেন? রাষ্ট্র বাদ দিয়ে, রাষ্ট্রের কল্যাণ বাদ দিয়ে এদের বাংলাদেশের যে চেতনার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত, যে চেতনার উপর বাংলাদেশ অর্জিত, সেই চেতনাকে ধ্বংস করায়, ধ্বংসলীলায় এরা মেতেছে কেন? উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে মাহফুজ সাহেব বঙ্গভবন পদত্যাগ, বঙ্গভবনের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর বঙ্গভবনে যে ছবিটা বঙ্গবন্ধুর ছিল সেটাকেও নামিয়ে ফেলেছে। তার এত ভয়, মনে হচ্ছে যে এই বঙ্গবন্ধুর ছবিটাই একটা বিশাল শক্তি, এই ছবির অন্তরালেই একটা বিশাল শক্তি লুকিয়ে আছে যা আমাদেরকে তছনছ করে দিতে পারে, এতই ভয়। অথবা তার, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, তার উপলব্ধির লেভেলটা এত নিচু, উপলব্ধির লেভেলটা এত ক্ষুদ্র, পরিসরটা এত ক্ষুদ্র, না হলে কি করে ৭১ সালের পাশাপাশি ৫ তারিখকে নিয়ে আসতে পারে, ৫ আগস্টকে নিয়ে আসতে পারে? পাশাপাশি তো নয়। তাদের যদি অনুভূতি থাকতো তাহলে এত বড় অধ্যত্ব দেখাতো না যে ৫ই আগস্টের একটা ঘটনা, সেটা গণ অভ্যুত্থান কিনা সেটাও তো নিয়ে তো বিতর্ক আছে। যাই হোক, তাদের ভাষায় একটা গণ অভ্যুত্থানকে যে ৭১ সালকে মুছতে চায়, ৭১ সালকে ঢেকে দিতে চায়। ৭১-এর চেতনা, ৭১-এর ইতিহাস এবং এই চেতনার এবং ইতিহাসের পরিধি যে কত বিস্তৃত, এই সম্পর্কে তো মাহফুজের কোনোই ধারণা নেই। কারণ ৪৮-এ ঢাকায় ওই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যে বলেছে উর্দু shall be state language of পাকিস্তান, এইখানে ৭১ সালের চেতনার বীজ বপন হয়েছিল। ধীরে ধীরে ওই তারপর থেকে ওই ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৮ আইয়ুব খানের পতন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ সালের এর স্বাধীনতা যুদ্ধ, এতগুলো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে ৭১ সালের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয়েছে এবং ২ লাখ মা বোন তার ইজ্জত হারিয়েছে, এবং দেশ গোটা বিশ্বে একটা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সব মহিমায়। আর ৫ তারিখের ৫ই আগস্ট সেই ৭১ অনুযায়ী কয়েকটা ছাত্র আর কয়েকটা জনগণ মৃত্যুবরণ করে একটা সরকারের পতন হয়ে গেল। সেটাই ৭১ সালকে
71 সালে সেইটা দিয়ে 71 সালের মোকাবেলা করতেছে এই মাহফুজেরা। তা এদের মতো এত প্রতিহিংসা পরায়ণ, যাদের উপলব্ধি, যাদের জ্ঞান গরিমা, যাদের চিন্তাভাবনা লেভেলটা এত নিচু এবং পরিসরটা এত ক্ষুদ্র, এরা যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং রাষ্ট্রকে সংস্কার করার চিন্তা ভাবনা করে, আর আমরা কিছু জনগণ আছি, রাজনৈতিক দল আছি, সেটাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। তারা যত গণঅভ্যুত্থান বলছে সেটাকে আমরা সমর্থন দিচ্ছি। তাদের কথার কোনো কাউন্টার কোনো কথা আমাদের নেই। ঠিক এই সেন্সে আমি বলছি যে উদ্ভট সরকারের, উদ্ভট শাসনাধীনের উদ্ভট জনগণ আমরা। বাহ, বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসের আকাশে একটা নক্ষত্র। এই বঙ্গবন্ধু শেখ মুজিব একদিনে বঙ্গবন্ধু হয়ে যায়নি। ওই ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখে উনি বঙ্গবন্ধু হয়ে যাননি। তার রাজনৈতিক ইতিহাস আছে, তার রাজনৈতিক অতীত আছে। আর এই মাহফুজদের কি আছে? এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটাই যারা বুঝতে অক্ষম, তারা এই দেশে অন্য একটা কিছু পরিকল্পনা, অন্য কিছু প্রতিষ্ঠিত করার পরিকল্পনায় আছে, যেটা সম্ভব নয়। এটা যেমন সত্য, তেমনি আরেকটা সত্য, এরা শুধু রাষ্ট্রে আমাদের ওই 71 সালের চেতনার সঙ্গে লড়াই করতে গিয়ে, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে গিয়ে এ দেশটার মধ্যে একটা গণ্ডগোল পাকাবে এবং জনগণ এখানে তার সাফার করবে, আর মাঝখানে ফায়দা লুটবে তারা। তারা তো রাজনীতি করতে আসেনি, রাষ্ট্রের কল্যাণে আসেনি। তারা আসছে এদেশের মানুষের ধীরে 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 ত্যাগের বিনিময়ে অর্জিত চেতনা, অর্জিত সকল কিছুকে শুধু ধ্বংসই করতে আসছে। কি অধ্যত্ত তাদের, কি বেয়াদব তারা! বঙ্গবন্ধুর ছবিতে হাত দিয়েছে, মনে করছে আমি বোধহয় মহাবঙ্গবন্ধু হয়ে যাব। অত সহজ নয়। ডক্টর ইউনূসকে নিয়ে কি আছে তার? আজকে দেশের জনগণের কাছে ঘুরে বেড়াও, তোমরা যত সরকারের লোক আছো, জনগণ তোমাদের কি বলে, তোমাদের কোথায় স্থান, তোমাদের মুখে থুতু দিয়ে বিদায় করবে তোমাদের সব জায়গাতে। সেনাবাহিনীকে ম্যানেজ করেছ, দিয়ে ওখানে সরকারে বসে আস, যে প্রতিদিন টেলিভিশনের পর্দায় বক্তব্য। আওয়ামী লীগ বিএনপির নেতারা যেভাবে ঘুরছে অথবা ঘুরে জনগণের দ্বারে দ্বারে, জনগণের মাঝে, এই মাহফুজের একবার এসে দেখুক, যে প্রমাণ হোক ভণ্ডামির শেষ আছে। জনগণ এই ভণ্ডামির উচিত জবাব দেবে। এতই যদি ভালো করে জনগণের জন্য, আসুক না তারা জনগণের মধ্যে। যেভাবে ওই আওয়ামী লীগ বিএনপির নেতারা ঘুরে জনগণের মাঝে মিটিং করে, যেখানে সেখানে তারা আসুক তো মিটিং করতে, দেখি তারা কি জবাবটা পায়। আর তারা টেলিভিশনে কথাবার্তা বলছে, আর এই যে কিছু জনগণ, তাদেরকে আমরা দেখতেছি।
এর জন্য দায়ী এদেরকে যে যারা সাপোর্ট দিয়ে চলছে দেশের রাজনৈতিক নেতারা, এ উপলব্ধিহীন, বুদ্ধিহীন, অমেধাবী রাজনৈতিক নেতারা, যাদের নিজস্ব কোনো স্বকীয়তা নেই, যাদের নিজস্ব কোনো অস্তিত্বই নাই, তাদের দ্বারা এদের অধ্যত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধুকে মুছে ফেলা তো সহজ নয়, ৭ই মার্চকে মুছে ফেলা সহজ নয়, ৭১কে মুছে ফেলা সহজ নয়, আজ 5ই আগস্টের ইয়ে নিয়ে। তবে এটাও ঠিক যে 5 আগস্টের অভ্যুত্থানের অর্জনগুলোকে শেষ করে দেওয়ার জন্য ওই আওয়ামী লীগের দরকার নেই, এই মাহফুজরাই শেষ করে দেবে, তাদের অধ্যত্ব দিয়ে, তাদের বেয়াদবি দিয়ে, তাদের আদর্শ যেভাবে প্রদর্শিত হচ্ছে মানুষের সামনে, তাদের আচরণ দিয়ে তারা 5ই আগস্টকে তারাই শেষ করবে, আর কারোর দরকার হবে না। এই যে 5ই আগস্ট যদি জনগণের কাছে একটা সম্পদ, 5ই আগস্টের ইতিহাস যদি বাংলাদেশে একটা সম্পদ হয়, এই সম্পদকেও তারা নষ্ট করবে, ৭১কে নষ্ট করতে পারবে না। ৭১ প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়েই কিংবা ৭১ সালের চেতনাকে নষ্ট করতে যে তারা 5ই আগস্টকে নষ্ট করে এরাই করবে, আর কার দরকার হবে না। কারণ মাহফুজ আলমেরা এমন কোনো লোক হয়ে যায়নি তারা ওই 10,000 লোকের প্রতিনিধিত্ব করে, এমন লোক হয়ে যায়নি। একটা বিশেষ পরিস্থিতিতে একটা চক্রান্তের, বৈদেশিক চক্রান্তের শিকার হয়ে দৃশ্যমান যেটা অবস্থা দৃষ্টি যেটা বোঝা যায়, সেনাবাহিনীর সমর্থনে তার একটা ঘটনা ঘটাইছে, এটাতে মনে করছে মই কি হয়ে গেছি রে বাবা। কাজেই দেশবাসী এটাও সাবধান, যারা 5 আগস্টের ঘটনার সঙ্গে সংযুক্ত, যারা 5 আগস্টকে নিয়ে গর্ব করছেন, 5 আগস্টকে যারা ইতিহাসের একটা কোনো জাতি স্থান দিতে যাচ্ছেন, সেই স্বপ্ন পূরণ হবে না আপনাদের দ্বারা, আপনাদের সেটা নষ্ট হয়ে যাবে এই মাহফুজদের মতো লোকের দ্বারাই। কারণ এটাই সত্য কথা, চিরসত্য কথা, কাউকে সম্মান না দিলে নিজের সম্মানটাই হানি হয়ে যায়। কাজে 5ই আগস্ট যারা জীবন বাজি রেখে 5ই আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তারা এই মাহফুজদেরকে নিয়েই সাবধান থাকুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।